বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আবারও তোমাদের সামনে উপস্থিত হয়েছি মোসাম্মদ সাবমিলা খাতুন, প্রভাষক হিসাব বিজ্ঞান, রাজশাহী কলেজ, রাজশাহী। আজকে আমি হিসাব বিজ্ঞান এবং ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের নিরীক্ষা ও নিশ্চয়তা এই কোর্সের আরও একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব নিরীক্ষকের আইনগত দায় বা লিগ্যাল লায়াবিলিটি। শিক্ষার্থী, তোমরা জানো বা তোমরা এর আগেই আমার একটা ক্লাস পেয়েছো অনলাইনে, সেটা ছিল তোমাদের তৃতীয় চ্যাপ্টারের ওপর, সেটা ছিল অডিট রিপোর্ট। আশা করি তোমরা সেই ক্লাসটা দেখেছো এবং সেই ক্লাস থেকে কিছুটা উপকৃত হয়েছো। আজকে আমরা তৃতীয় অধ্যায়ের পরের অধ্যায় অর্থাৎ অধ্যায় 4, যেটা চতুর্থ অধ্যায় বা নিরীক্ষকের আইনগত দায়, এই চ্যাপ্টার নিয়ে কিছু কথা বলবো। আশা করছি শিক্ষার্থী তোমরা এই চ্যাপ্টারের যে আলোচনা আজকে হবে সেখান থেকে খুব ভালোই উপকৃত হবে, কেননা এই চ্যাপ্টার থেকেও তোমাদের প্রশ্ন আসে পরীক্ষাতে বরাবরই। আর এই চ্যাপ্টারটা খুবই ছোট, এই চ্যাপ্টারে জাস্ট কয়েকটাই প্রশ্ন আছে বা কয়েকটা টপিকস আছে। তো আমরা একটু দেখব যে আসলে কি ধরনের টপিকস বা কি ধরনের আইনগত দায় রয়েছে একজন নিরীক্ষকের, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো শিক্ষার্থী, আমরা আজকে আমাদের মূল আলোচনায় চলে যাব। তার আগে তোমাদেরকে যেটা বলবো যে আজকের এই আলোচনা থেকে তোমরা যেটা শিখতে পারবে সেটা হচ্ছে নিরীক্ষকের আইনগত পরিবেশ কি সে সম্পর্কে একটা ধারণা পাবে বা সেই সম্পর্কে তোমরা বলতে পারবে, এবং বিভিন্ন পক্ষের নিকট নিরীক্ষকের কি ধরনের দায় রয়েছে সেই দায়সমূহ তোমরা ব্যাখ্যা করতে পারবে। নিরীক্ষকের দায়ের প্রকৃতি কীরকম সেটা বর্ণনা করতে পারবে। তো চলো শিক্ষার্থী, আজকে আমরা আমাদের মূল যে আলোচনা বা এই চ্যাপ্টারের মূল যে টপিকসগুলো আছে সেগুলো নিয়ে একটু কথা বলি। প্রথমেই আমরা যেটা কথা বলবো সেটা হচ্ছে নিরীক্ষকের আইনগত পরিবেশ, অর্থাৎ কোম্পানি আইন অনুযায়ী নিরীক্ষকের কী ধরনের কর্তব্য রয়েছে, অর্থাৎ আইনগত কী ধরনের এনভায়রনমেন্টের মধ্য দিয়ে একজন অডিটরকে যেতে হচ্ছে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। শিক্ষার্থী, তোমরা জানো যে নিরীক্ষা কার্য সম্পাদনে নিরীক্ষকের যথেষ্ট দায়িত্ব বহন করতে হয়। নিরীক্ষক আসলে তার নিয়োগকর্তা বা মক্কেলের প্রতিনিধি হিসেবে কাজ করে থাকেন, অর্থাৎ একজন নিরীক্ষককে যিনি নিয়োগ দিয়ে থাকেন তিনি তার প্রতিনিধি রূপে কাজ করে থাকেন। নিরীক্ষাধীন প্রতিষ্ঠানের মালিক মক্কেলের সাথে নিরীক্ষকের আসলে বিশ্বাসের সম্পর্ক গড়ে ওঠে বা বিশ্বাসের ওপর ভিত্তি করে এই সম্পর্কটা চালিয়ে যাওয়া যায়। যে কোনো কারবারের ক্ষেত্রে মালিক বা নিয়োগকর্তা নিরীক্ষকের নিকট এরূপ প্রত্যাশা করে যে তিনি হিসাব পরীক্ষার ব্যাপারে যুক্তিসঙ্গত যত্ন ও নৈপুণ্য প্রয়োগ করে সততার সাথে তার উপর অর্পিত দায়িত্ব পালন করবেন। অর্থাৎ একজন কোম্পানির মালিক কিংবা শেয়ার হোল্ডার যারাই হোক না কেন, যখন বা ব্যবস্থাপনা পরিচালক যে কোনো পক্ষই হোক না কেন নিরীক্ষককে নিয়োগ দান করে, তখন তারা চিন্তা করে যে নিরীক্ষক তাদের যে কাজটা বা তাকে যে কাজটা দেওয়া হয়েছে, নিরীক্ষককে যে কাজটা দেওয়া হয়েছে সেটা খুব যুক্তিসঙ্গত যত্ন বা নৈপুণ্য প্রয়োগ করে সততার সাথে কাজ করবেন। সুতরাং নিরীক্ষক যদি কোনো নিরীক্ষা সংক্রান্ত দায়িত্ব পালনে অবহেলা করে অথবা মক্কেল বা মালিকের বিশ্বাস ভঙ্গ করে, আমরা আগেই বলেছি একজন মক্কেল নিরীক্ষককে নিয়োগ দিয়ে থাকেন যে তিনি কাজটা করবেন খুব সততার সাথে, আবার মক্কেলের সাথে নিরীক্ষকের যে সম্পর্ক সেটা খুব মানে সততার সম্পর্ক বা যে সম্পর্ক সেটা প্রতিনিধির সম্পর্ক বা বিশ্বাসের সম্পর্ক। তো নিরীক্ষক যদি মালিকের বিশ্বাস ভঙ্গ করেন তাহলে তিনি অবশ্যই মক্কেলের নিকট কিছুটা হলেও দায়ী হবেন। বস্তুত নিরীক্ষাধীন প্রতিষ্ঠান প্রকৃতির দৃষ্টিকোণ থেকে নিরীক্ষকের দায় কম বা বেশি হতে পারে, তবে তা প্রতিটি ক্ষেত্রে অবস্থা, প্রাসঙ্গিক আইন বা সংশ্লিষ্ট মোকদ্দমার সিদ্ধান্ত প্রভৃতির উপর নির্ভর করে। অর্থাৎ শিক্ষার্থী, আমরা যেটা বুঝতে পারছি যে একজন নিরীক্ষক নিয়োগ দেন মক্কেল বা তার প্রতিনিধি রূপে, এবং তার সাথে যে সম্পর্ক সেটা হচ্ছে বিশ্বাসের সম্পর্ক। আর এই বিশ্বাসের জায়গা থেকে মক্কেল সবসময় চিন্তা করে যে নিরীক্ষক কাজ করবে খুবই সততার সাথে এবং যত্ন এবং নৈপুণ্য নিয়ে। এখন একজন নিরীক্ষক যদি এই যত্ন বা নৈপুণ্য নিয়ে কাজ না করে কিংবা মালিকের বিশ্বাস ভঙ্গ করে, তাহলে অবভিয়াসলি তিনি বিভিন্ন ক্ষেত্রে মক্কেলের নিকট দায়ী থাকবেন। তবে এই দায়টা বিভিন্ন ক্ষেত্রে বা বিভিন্ন প্রাসঙ্গিক অবস্থা বা বিভিন্ন আইনগত সিচুয়েশনে বিভিন্ন রকম কিংবা বিভিন্ন মোকদ্দমার সিদ্ধান্ত দ্বারা এই দায়টা কিন্তু অনেক সময় হয়ে থাকে। সুতরাং শিক্ষার্থী, আমরা যেটা বলতে পারি যে একজন বিশেষ করে যে সকল ক্ষেত্রে নিরীক্ষা আইন দ্বারা বাধ্যতামূলক করা হয়েছে, তোমরা জানো যে বিধিবদ্ধ নিরীক্ষা বলে একটা নিরীক্ষা আমরা পড়েছি, যেগুলো পাবলিক লিমিটেড বা কোম্পানির ক্ষেত্রে যে সকল নিরীক্ষা বাধ্যতামূলক, অর্থাৎ কোম্পানি আইন অনুযায়ী যে সকল প্রতিষ্ঠানের নিরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে, সেই ক্ষেত্রে নিরীক্ষক যদি আইনের কোনো বিধান লঙ্ঘন করে, অর্থাৎ আমরা বলেছি কোম্পানি আইন দ্বারা বিধিবদ্ধ যে সকল নিরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে সেই সকল ক্ষেত্রে নিরীক্ষক যদি আইনের কোনো বিধান লঙ্ঘন করে তবে নিরীক্ষকের আইনগত দায়ের উদ্ভব হয়। শিক্ষার্থী লক্ষ্য করো, নিরীক্ষক যদি কোনো আইনের বিধান লঙ্ঘন করে তবেই নিরীক্ষকের আইনগত দায়ের উদ্ভব হয়।
এই নিরীক্ষকের আইনগত দায়ের কখন উদ্ভব হবে বা কিভাবে নিরীক্ষক আইনগতভাবে দায়বদ্ধ হবেন সেটা কোম্পানি আইন অর্থাৎ 1994 সালের কোম্পানি আইনের 213 2 ধারায় অর্পিত আছে। শিক্ষার্থী, কোম্পানি আইন 1994 213 2 ধারায় অর্পিত আছে যে নিরীক্ষক কখন আইনগতভাবে দায়বদ্ধ হবেন, অর্থাৎ আইনগতভাবে কোম্পানির নিরীক্ষকের কী ধরনের কর্তব্য থাকতে পারে সেগুলো আমরা একটু দেখব। প্রথমত, প্রদত্ত ঋণ বা অগ্রিমের নিরাপত্তা যাচাই। শিক্ষার্থী, এখানে আমরা যেটা বোঝাতে চেয়েছি যে জামানতের ভিত্তিতে কোম্পানি কিন্তু অনেক সময় ঋণ বা অগ্রিম দিয়ে থাকে। জামানতের ভিত্তিতে কোম্পানি ঋণ বা অগ্রিম দিয়ে থাকে। এই প্রদত্ত ঋণ বা অগ্রিম সঠিকভাবে নিরাপত্তা বিধান করা হয়েছে কিনা এবং যেই সকল শর্তে এই সকল ঋণ প্রদান করা হয়, অনেক সময় আমরা জানি যে বিভিন্ন রকম শর্তে কিন্তু বা কন্ডিশন অ্যাপ্লাই করে ঋণ দেওয়া হয়ে থাকে, তা কোম্পানি বা শেয়ার হোল্ডারদের স্বার্থ হানিকর কিনা তা যাচাই করতে হবে। তাহলে নিরীক্ষকের আইনগত পরিবেশ বা নিরীক্ষকের 1994 সালের কোম্পানি আইনের 213 2 ধারাতে যেই কর্তব্যের কথা প্রথম বলা আছে সেটা হচ্ছে প্রদত্ত ঋণ বা অগ্রিমের নিরাপত্তা যাচাই, অর্থাৎ একটা কোম্পানি জামানতের ভিত্তিতে যেই সকল ঋণ বা অগ্রিম প্রদান করেছে বা যে সকল কন্ডিশন অ্যাপ্লাই করে ঋণ বা অগ্রিম প্রদান করেছে সেইগুলো আসলে কোম্পানির স্বার্থের পরিপন্থী কিনা বা কোম্পানির যে যারা শেয়ার হোল্ডার আছে বা মালিকপক্ষ আছে তাদের স্বার্থ হানিকর কিনা সেটা যাচাই করা একজন নিরীক্ষকের আইনগত কর্তব্য। তিনি যদি সেটা যাচাই না করেন তাহলে তিনি কি হবেন? আইনগতভাবে দায়বদ্ধ হবেন। নেক্সট, যেটা কোম্পানির স্বার্থ যাচাই। এখানে কোম্পানির স্বার্থ যাচাই বলতে শিক্ষার্থী যেটা বোঝানো হয়েছে, কোম্পানিতে বিভিন্ন ধরনের ট্রানজ্যাকশন হয়ে থাকে। আমরা জানি একটা কোম্পানির বিভিন্ন ধরনের অর্থাৎ কোম্পানি ভিত্তিক ট্রানজ্যাকশনগুলো ন্যাচার অন্যরকম হয়ে থাকে বা এক এক কোম্পানির ট্রানজ্যাকশন এক এক রকম। তো আমরা যেই কোম্পানির নিরীক্ষা কাজ করব সেই কোম্পানির যেই সকল ট্রানজ্যাকশনগুলো খাতা কলমে প্রদর্শন করা হয়েছে, অর্থাৎ যেই সকল ট্রানজ্যাকশনগুলো লিপিবদ্ধ করা হয়েছে, যে সকল ট্রানজ্যাকশনের ওপর ওই কোম্পানির হিসাব বইগুলো গঠিত হয়েছে, সেইগুলো কোম্পানির স্বার্থের পরিপন্থী কিনা বা সেইগুলো কোম্পানির জন্য কতটা সুখকর বা সেগুলো কোম্পানির স্বার্থের কোনো বিষয়ে সমস্যা সৃষ্টি করছে কিনা সেটা যাচাই করা একজন নিরীক্ষকের আইনগত দায়। যদি তিনি সেটা যাচাই না করেন বা তিনি সেটা যাচাই করতে ব্যর্থ হন তাহলে তিনি আইনগত দায়ের জন্য দায়ী হতে পারেন। নেক্সট শিক্ষার্থী, পরিসম্পদ সমূহের ক্রয় বিক্রয় মূল্য যাচাই। এখানে পরিসম্পদ বলতে আমরা যেটা বুঝিয়েছি যে অনেক সময় কোম্পানি বিনিয়োগ বা ব্যক্তি ছাড়াও অন্য কোম্পানির কোনো পরিসম্পদ, অর্থাৎ কোম্পানি বিনিয়োগ করে কোনো ব্যক্তির কাছে বা কোনো প্রতিষ্ঠানের কাছে, এছাড়াও কিন্তু অন্য কোম্পানির বিভিন্ন ধরনের পরিসম্পদ যেমন শেয়ার বা ডিবেঞ্চার বা সিকিউরিটি এগুলো কিন্তু অনেক সময় ক্রয় করে এবং সেগুলো যদি ক্রয় করে থাকে সেগুলো ঠিক কী মূল্যে ক্রয় করেছিল এবং সঠিক মূল্যে সেগুলো বিক্রয় করা হয়েছে কিনা। অর্থাৎ যে সকল শেয়ার সিকিউরিটিজ কোম্পানি ক্রয় করে, অন্য কোম্পানির যে সকল শেয়ার বা সিকিউরিটিজ একটা কোম্পানি ক্রয় করে, সেই সকল শেয়ার বা সিকিউরিটিজগুলো ঠিক যেই মূল্যে ক্রয় করা হয়েছিল তার চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়েছে কিনা তা যাচাই করা একজন নিরীক্ষকের আইনগত দায়। যদি তিনি যাচাই না করেন তাহলে তিনি অবভিয়াসলি আইনগতভাবে দায়বদ্ধ হবেন। নেক্সট যেটা শিক্ষার্থী সেটা হচ্ছে ঋণ বা অগ্রিম প্রদর্শিত হয়েছে কিনা তা যাচাই করা। আমরা প্রথম যে পয়েন্টটা বলেছিলাম যে প্রদত্ত ঋণ বা অগ্রিমের নিরাপত্তা যাচাই, অর্থাৎ জামানতের ভিত্তিতে একটা কোম্পানি যে সকল ঋণ বা অগ্রিম প্রদান করেছে সেগুলোর নিরাপত্তা যাচাই করা, ঠিক ওই ঋণ বা অগ্রিমগুলো হিসাবে প্রদর্শন করা হয়েছে কিনা, অর্থাৎ শুধুমাত্র ঋণ বা অগ্রিম প্রদান করা হয়েছে শুধু হিসাবে তোলা হয়নি, সেই ক্ষেত্রে কিন্তু একটা কোম্পানির শেয়ার হোল্ডারদের স্বার্থের বিষয়ে প্রশ্ন ওঠে। সেই জন্য সেই ঋণ বা অগ্রিমের যে জমাকৃত অর্থগুলো, অর্থাৎ যেগুলো প্রদান করা হয়েছিল সেগুলোর যে অর্থ জমা পড়েছে কিংবা সেই যেগুলো প্রদান করা হয়েছে সেই হিসাবগুলো আসলেই প্রদর্শন করা হয়েছে কিনা সেটা যাচাই করাও একজন নিরীক্ষকের আইনগত দায়। নেক্সট শিক্ষার্থী, ব্যক্তিগত খরচ সমূহ। এখানে ব্যক্তিগত খরচ বলতে অনেক মুনাফা ভিত্তিক খরচ, অর্থাৎ একটা কোম্পানির যারা আছেন তাদের বিভিন্ন ধরনের ব্যক্তিগত মুনাফা জাতীয় খরচ হিসাব করা হয়েছে কিংবা সেই ব্যক্তিগত খরচগুলো কোম্পানির হিসাবে দেখানো হয়েছে কিনা, অর্থাৎ ব্যক্তিগত খরচ ব্যবসায়িক খরচ হিসেবে প্রদর্শন করা হয়েছে কিনা সেটা যাচাই করা একজন নিরীক্ষকের আইনগত দায়। সেটা তিনি যদি যাচাই না করেন তাহলে তিনি আইনগতভাবে দায়বদ্ধ হবেন। নেক্সট শিক্ষার্থী, নগদ অর্থের বিনিময়ে শেয়ার বরাদ্দ।
এখানে নগদ অর্থের বিনিময়ে শেয়ার বরাদ্দ মানে যেটা বলা হয়েছে যে অনেক ক্ষেত্রে কোম্পানির কোনো শেয়ার নগদ অর্থের বিনিময়ে বরাদ্দ করা হয়েছে, অর্থাৎ কোম্পানির বিভিন্ন ধরনের শেয়ার নগদ অর্থের বিনিময়ে বরাদ্দ করা হয়। সেক্ষেত্রে প্রকৃতপক্ষে নগদ অর্থ পাওয়া গেছে কিনা বা নগদ অর্থ পাওয়া গেলে তা হিসাব বইতে বা উদ্বর্তপত্রে যে অবস্থায় দেখানো হয়েছে তা সঠিক কিনা তা পরীক্ষা করে দেখতে হবে। এইখানে আমরা জানি যে শেয়ার সাধারণত ব্যাংকের মাধ্যমেই লেনদেন করা হয় বা সাধারণত ব্যাংক হিসাবের মাধ্যমেই শেয়ার হস্তান্তর করা হয়ে থাকে। তো কিছু কিছু ক্ষেত্রে আমরা অনেক সময় দেখে থাকি যে কোনো কোম্পানি নগদ অর্থের বিনিময়েও শেয়ার বরাদ্দ দিয়েছে, অর্থাৎ ক্যাশ টাকার বিনিময়ে শেয়ার বরাদ্দ দিয়েছে। সেই ক্ষেত্রে প্রকৃত পক্ষে নগদ অর্থ পাওয়া গেছে কিনা বা নগদ অর্থ পাওয়া গেলে তা হিসাবের বইতে লেখা হয়েছে কিনা সেটা যাচাই করা একজন নিরীক্ষকের কিন্তু আইনগত দায়। তিনি যদি সেটা যাচাই করতে ব্যর্থ হন তাহলে তিনি আইনগতভাবে দায়বদ্ধ হবেন। প্রিয় শিক্ষার্থী, এগুলোই আসলে একজন নিরীক্ষকের আইনগত দায় হিসাবে বিবেচিত। এগুলোর জন্য একজন নিরীক্ষক আইনগতভাবে দায়বদ্ধ হতে পারেন, সেজন্য এটাকে আমরা বলছি নিরীক্ষকের আইনগত পরিবেশ। অর্থাৎ এই পরিবেশের মধ্যে বা এই কাজগুলো একজন নিরীক্ষককে অবশ্যই করতে হবে। সুতরাং নিয়োগকর্তার স্বার্থে নিরীক্ষকের আইনগত পরিবেশ অবশ্যই নিয়োগ প্রতিষ্ঠানমুখী হওয়া উচিত। অর্থাৎ একজন মক্কেল বা তার শেয়ার হোল্ডার বা একজন কোম্পানির মালিকের স্বার্থে নিরীক্ষকের যে আইনগত পরিবেশটা আছে সেটা অবশ্যই নিয়োগ প্রতিষ্ঠানের বা নিয়োগ প্রতিষ্ঠানমুখী হওয়া উচিত বা নিয়োগ প্রতিষ্ঠানের দিকেই হওয়া উচিত। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আশা করি নিরীক্ষকের আইনগত যে পরিবেশ আছে, অর্থাৎ কোম্পানি আইন 1994 সালের 213 2 ধারায় যে নিরীক্ষকের কর্তব্য বা আইনগত যে কর্তব্যগুলো বলা আছে সেগুলো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আশা করছি এটা খুব ভালো করে তোমরা বুঝতে পেরেছো। এবং নেক্সট আমাদের যে টপিকস আছে শিক্ষার্থী, সেটা হচ্ছে আমরা বলেছি যে নিরীক্ষকের বিভিন্ন পক্ষের নিকট দায় আছে। তো এখানে আসলে দুইটা পক্ষকে দেখানো হয়েছে, একটা হচ্ছে মক্কেল মানে যিনি নিরীক্ষককে নিয়োগ দিয়ে থাকেন, নেক্সট আরেকটা হচ্ছে তৃতীয় পক্ষ, অর্থাৎ মক্কেল ছাড়াও আরও যে পক্ষগুলো আছে তাদের কথা বলা হয়েছে। তো আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে মক্কেলের নিকট নিরীক্ষকের দায়, অর্থাৎ একজন মক্কেলের নিকট নিরীক্ষক কিভাবে দায়বদ্ধ থাকেন। প্রথমে নিয়োগকর্তার স্বার্থ। এখানে মক্কেল বলতে নিয়োগকর্তা, অর্থাৎ একজন নিরীক্ষককে যে বা যারা নিয়োগ দিয়েছেন, এখানে নিয়োগ দিয়ে থাকেন অনেক সময় শেয়ার হোল্ডার, পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালক বা মালিক পক্ষ। যাই হোক, আমরা জানি যে শেয়ার হোল্ডাররাই মালিক পক্ষ হয়ে থাকে। সুতরাং মক্কেলের নিকট অর্থাৎ যিনি নিয়োগ দিয়েছেন তার নিকট নিরীক্ষকের যে সকল দায় রয়েছে, ফার্স্টলি যেটা আসে সেটা হচ্ছে নিয়োগকর্তার স্বার্থ। অর্থাৎ নিরীক্ষক আমরা জানি নিয়োগকর্তার প্রতিনিধি। শিক্ষার্থী, আমরা একটু আগেই বলেছি একজন নিরীক্ষক নিয়োগকর্তার প্রতিনিধি, আর নিয়োগকর্তার সাথে নিরীক্ষকের সম্পর্ক হচ্ছে বিশ্বাসের সম্পর্ক। অর্থাৎ একজন মক্কেল সবসময় বিশ্বাস করেন যে নিরীক্ষক খুব সততার সাথে বা যত্ন এবং নৈপুণ্য নিয়ে তার প্রতিষ্ঠানের হিসাবগুলো পরীক্ষা করবেন। সুতরাং নিয়োগকর্তার সাথে সম্পর্ক হচ্ছে বিশ্বাসের সম্পর্ক। আর এই জায়গা থেকেই নিয়োগকর্তার স্বার্থ যাতে ক্ষুণ্ণ না হয়, অর্থাৎ একজন নিরীক্ষককে যিনি নিয়োগ দিয়েছেন তার স্বার্থ যাতে ক্ষুণ্ণ না হয় সেদিকে লক্ষ্য রাখা একজন নিরীক্ষকের দায়িত্ব। অর্থাৎ এগুলো আমরা সাধারণ দায়িত্ব বলে থাকি। একটু আগে আমরা যেটা দেখলাম সেটা কিন্তু আইন দ্বারা সীমাবদ্ধ, অর্থাৎ যে আইনগত পরিবেশের মধ্যে যে দায় বা কর্তব্যগুলো দেখলাম সেগুলো কিন্তু আইনের মধ্যেই পড়ে। আর এই যে দায়িত্বগুলো অর্থাৎ মক্কেলের নিকট নিরীক্ষকের যে দায় বা দায়িত্ব রয়েছে, এগুলোকে সাধারণত আমরা বলি যে এগুলো সাধারণ কিছু দায়িত্ব বা বিভিন্ন সময় বিভিন্ন মামলার রায় দ্বারা এই দায়িত্বগুলো বা এই কর্তব্যগুলো একজন নিরীক্ষকের ওপর বর্তায়। অর্থাৎ এগুলো সাধারণত আইন দ্বারা ওইভাবে বলবৎযোগ্য না হলেও এগুলো বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতির ভিত্তিতে আইন দ্বারা এই দায়িত্ব বা কর্তব্যগুলো উদ্ভূত হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথম যেটা দেখলাম যে একজন নিরীক্ষক নিয়োগকর্তার প্রতিনিধি, আর নিয়োগকর্তার সাথে নিরীক্ষকের বিশ্বাসের সম্পর্ক রয়েছে। সুতরাং আমরা বলতেই পারি যে নিয়োগকর্তার স্বার্থ যাতে ক্ষুণ্ণ না হয় সেদিকে লক্ষ্য রাখা একজন নিরীক্ষকের কর্তব্য। নেক্সট যেটা দেখতে পাচ্ছি, ভুল ত্রুটি ও জুয়াচুরি আবিষ্কার। ভুল ত্রুটি ও জুয়াচুরি। প্রিয় শিক্ষার্থী, আমাদের নেক্সট একটা ক্লাস আছে ভুল ত্রুটি এবং জুয়াচুরির ওপর। আমরা সেইখানে ভুল ত্রুটি এবং জুয়াচুরি নিয়ে খুব ডিটেলসে আলোচনা করব। আজকে আমরা যেটা বলবো যে ভুল ত্রুটি এবং জুয়াচুরি। তোমরা জানো ভুল ত্রুটি এবং জুয়াচুরির মধ্যে মেইন যেটা পার্থক্য, ভুল ত্রুটি হচ্ছে অনিচ্ছাকৃত আর জুয়াচুরি হচ্ছে ইচ্ছাকৃত। এটা আমরা খুব ভালো করেই জানি। যাই হোক শিক্ষার্থী, তো কারবারের হিসাব নিরীক্ষা করে হিসাবের ভুল ত্রুটি ও জুয়াচুরি আবিষ্কার করা একজন নিরীক্ষকের খুব বড় একটা কর্তব্য বা এটা আবিষ্কার করা একজন নিরীক্ষকের দায়। নেক্সট যেটা বলছি, আয় এবং ব্যয়। এখানে আয় ব্যয় বলতে যেটা বোঝানো হয়েছে যে কারবারের সব আয় এবং যে সকল ব্যয় হিসাবে দেখানো হয়েছে এই সকল আয় ব্যয় যথার্থই কারবারের জন্য করা হয়েছে কিনা, অর্থাৎ যে সকল আয় ব্যয়গুলো আছে সেগুলো সামঞ্জস্যপূর্ণ আয় বা ব্যয় কিনা, কারবারের প্রয়োজনে করা হয়েছে না অন্য কোনো প্রয়োজনে করা হয়েছে, তা দেখা একজন নিরীক্ষকের কর্তব্য। নেক্সট যেটা শিক্ষার্থী সেটা হচ্ছে সম্পত্তি ও দায়ের হিসাবভুক্তকরণ। সম্পত্তি ও দায়ের হিসাবভুক্তকরণ, এখানে যেটা বলা হয়েছে যে
কারবারের যে সকল দায় এবং সম্পত্তি রয়েছে সেই সকল দায় এবং সম্পত্তি যথাযথভাবে উদ্বর্তপত্রে দেখানো হয়েছে কিনা, অর্থাৎ সম্পত্তি এবং দায়সমূহ হিসাবভুক্তকরণ ঠিকভাবে করা হয়েছে কিনা সেটা দেখাও একজন নিরীক্ষকের কর্তব্য বা দায়। নেক্সট যেটা সম্পত্তি ও দায়ের অস্তিত্ব নিরূপণ, শুধুমাত্র সম্পত্তি বা দায়সমূহ হিসাবভুক্ত করা হয়েছে কিনা সেটা যাচাই করলেই শেষ নয়, সম্পত্তি ও দায়ের অস্তিত্বও নিরূপণ করতে হবে। কেননা শিক্ষার্থী আমরা অনেক সময় দেখি যে অনেক প্রতিষ্ঠান বিভিন্নভাবে সম্পত্তিকে অতিমূল্যায়িত করে বা দায়কে অতিমূল্যায়িত করে থাকে তাদের বিভিন্ন উদ্দেশ্য পূরণের জন্য। সেই জন্য সম্পত্তি ও দায়ের বাস্তব অস্তিত্ব নিরূপণ করাও একজন নিরীক্ষকের কিন্তু কর্তব্য। এই ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে একটা কোম্পানি সুনামকে অতি মূল্যায়ন করেছে বা খুব বেশি মূল্যায়ন করেছে, সেই ক্ষেত্রে নিরীক্ষকের অবশ্যই কর্তব্য যে সম্পত্তি এবং যে সকল দায়গুলো রয়েছে সেগুলোর বাস্তব অস্তিত্ব কতটা এবং কতটা হিসাবভুক্তকরণ করা হয়েছে সেগুলোর মধ্যে সামঞ্জস্য আছে কিনা সেটা চিহ্নিতকরণ করাও একজন নিরীক্ষকের দায় বা কর্তব্য। তো শিক্ষার্থী এইগুলো ছিল মক্কেলের নিকট একজন নিরীক্ষকের দায়। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে তৃতীয় পক্ষের নিকট নিরীক্ষকের কি ধরনের দায় রয়েছে। এখানে তৃতীয় পক্ষ বলতে আমরা সাধারণত বিভিন্ন পক্ষকে বুঝে থাকি, সেটা হতে পারে সরকার, বিভিন্ন ইনভেস্টরকারী বা বিভিন্ন বিনিয়োগকারী সংস্থাগুলো, অন্যান্য প্রতিষ্ঠান, সেটা সাধারণ জনগণ হতে পারে। তো এই তৃতীয় পক্ষের নিকট নিরীক্ষকের যে সকল দায় রয়েছে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। আসলে একজন নিরীক্ষক যে কেবল তার মক্কেলের নিকট দায়ী থাকতে পারে তা কিন্তু নয়, বর্তমানে অনেক তৃতীয় পক্ষ নিরীক্ষকের লাভ ক্ষতি হিসাব, নির্ভুল বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার সঠিক পরিচালনে নিরীক্ষকের প্রত্যয়নের উপর নির্ভর করে। অর্থাৎ বিভিন্ন পক্ষ, এখানে সরকারি পক্ষ হতে পারে, এনবিআর হতে পারে, কিংবা বিভিন্ন বিনিয়োগকারী সংস্থা হতে পারে, বিভিন্ন ব্যাংক হতে পারে, এরাও কিন্তু একজন নিরীক্ষকের যে প্রত্যয়ন থাকে বা একজন নিরীক্ষকের যে রিপোর্ট থাকে, যেটা অডিট রিপোর্ট আমরা বলেছি, সেগুলোর উপর কিন্তু নির্ভর করে অনেক সময় ডিসিশন নিয়ে থাকে। এর নিচে আমরা উদাহরণ দিয়েছি শিক্ষার্থী, দেখো যে ব্যাংক বা ঋণদানকারী প্রতিষ্ঠান, পাওনাদার বা আয়কর কর্তৃপক্ষ, সম্ভাব্য শেয়ার ক্রেতা প্রভৃতি ব্যক্তি বা প্রতিষ্ঠান। আমি নিজেও কিন্তু একজন সম্ভাব্য শেয়ার ক্রেতা হতে পারি। একটা কোম্পানির শেয়ার ক্রয় করার ক্ষেত্রে কিন্তু আমি অবশ্যই সেই কোম্পানির কিন্তু আর্থিক অবস্থার বিবরণী এবং সেই কোম্পানির অডিট রিপোর্ট এগুলো কিন্তু বিচার বিশ্লেষণ করব। তো সেই ক্ষেত্রে সম্ভাব্য শেয়ার ক্রেতা হিসাবে আমি কিংবা যে কোনো ব্যক্তি কিংবা কোনো ব্যাংক বা ঋণদানকারী প্রতিষ্ঠান বা পাওনাদার বা আয়কর কর্তৃপক্ষ কিংবা সরকার, যারাই হোক না কেন, তারা কিন্তু অনেক সময় একজন নিরীক্ষকের প্রত্যয়নের ওপর বা একজন নিরীক্ষকের রিপোর্টের ওপর নির্ভর করে ডিসিশন নিয়ে থাকে। তো কোনো কোম্পানির আর্থিক লেনদেনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হলে সেক্ষেত্রে কিন্তু নিরীক্ষকের সামাজিক দায় দায়িত্বের প্রশ্ন ওঠে। অর্থাৎ একজন তৃতীয় পক্ষ যদি একটা নিরীক্ষকের প্রত্যয়ন কিংবা নিরীক্ষকের রিপোর্টের ওপর ডিপেন্ড করে তার সিদ্ধান্ত নিয়ে থাকে, সেই ক্ষেত্রে নিরীক্ষকের অনেক সময় সামাজিক দায় দায়িত্বের প্রশ্নও ওঠে। এ প্রসঙ্গে আসলে স্পষ্টভাবে উল্লেখযোগ্য যে পূর্বে মনে করা হতো চুক্তিবদ্ধ না হওয়ার কারণে, অর্থাৎ চুক্তিবদ্ধ সম্পর্ক কিন্তু থাকে না, তৃতীয় পক্ষের সাথে নিরীক্ষকের কোনো চুক্তিবদ্ধ সম্পর্ক থাকে না। নিরীক্ষকের চুক্তিবদ্ধ সম্পর্ক থাকে তার মক্কেলের সাথে বা নিয়োগকর্তার সাথে। সুতরাং আগে মনে করা হতো যে যেহেতু চুক্তিবদ্ধ কোনো সম্পর্ক নাই, সুতরাং কারো ক্ষতির জন্য নিরীক্ষককে দায়ী মনে করা যাবে না। কিন্তু বর্তমানে মনে করা হয় যে চুক্তিবদ্ধ সম্পর্ক না থাকলেও কর্তব্য অবহেলা বা প্রতারণার জন্য যদি কেউ ক্ষতিগ্রস্ত হয় তাহলে নিরীক্ষক সম্পূর্ণভাবে তৃতীয় পক্ষের নিকট দায়ী থাকবে। অর্থাৎ শিক্ষার্থী আমরা যেটা বুঝতে পারলাম যে আগে যদিও বা বলা হতো যে নিরীক্ষক তৃতীয় পক্ষের সাথে চুক্তিতে লিপিবদ্ধ হয়নি, সুতরাং তৃতীয় পক্ষের কাছে নিরীক্ষক দায়বদ্ধ থাকবে না, কিন্তু বর্তমানে সেটা একটু অন্যভাবে চিন্তা করা হচ্ছে যে আসলে নিরীক্ষক তো এটা সিম্পলিভাবে জানে যে তার এই প্রত্যয়ন বা রিপোর্টের ওপর অনেকে ডিসিশন নিয়ে থাকে, সুতরাং তার এই রিপোর্টের জন্য যদি কেউ চুক্তিবদ্ধ না থাকে, তারপরেও তার যদি কর্তব্য অবহেলা বা প্রতারণার জন্য কেউ ক্ষতিগ্রস্ত হয়, সেই ক্ষেত্রে নিরীক্ষক কিন্তু সম্পূর্ণভাবেই তৃতীয় পক্ষের নিকট দায়ী থাকবে। তবে এই ক্ষেত্রে তৃতীয় পক্ষকে অবশ্যই প্রমাণ করতে হবে যে নিরীক্ষক যে বিবরণী পেশ করেছেন বা প্রদান করেছেন তা মিথ্যা, বা এরূপ নিরীক্ষকের পক্ষের কাছে সামাজিক কর্তব্যের জন্যও দায়ী থাকবে। অর্থাৎ আমরা যেটা বললাম যে তৃতীয় পক্ষ নিরীক্ষককে অবশ্যই দায়বদ্ধ করতে পারেন, তবে এই ক্ষেত্রে নিরীক্ষককে প্রমাণ করতে হবে যে তৃতীয় পক্ষ যাতে এই বিবরণী বা উদ্বৃত্তপত্রের উপর ভিত্তি করে কাজ করেন সেই উদ্দেশ্যে এগুলো প্রণয়ন করা হয়েছে। অর্থাৎ তৃতীয় পক্ষ এই বিবরণী বা এই প্রমাণপত্রের ওপর ভিত্তি করে কাজ করবে সেই উদ্দেশ্যে এগুলো প্রণয়ন করা হয়েছে, এটা তৃতীয় পক্ষকে প্রমাণ করতে হবে। এবং নিরীক্ষক জেনে শুনে উক্ত মিথ্যা বিবরণী সত্য বলে সই করেছেন, বা নিরীক্ষক যে বিবরণপত্র বা উদ্বৃত্ত সই করেছেন তা গুরুত্বপূর্ণভাবে অসত্য। শিক্ষার্থী আমরা আবারও রিপিট করছি যে একজন নিরীক্ষক শুধুমাত্র চুক্তি হয় তার মক্কেলের সাথে। সুতরাং পূর্বে এটাই মনে করা হতো যে নিরীক্ষকের
দায় শুধুমাত্র তার মক্কেলের কাছে, কিন্তু বর্তমানে মনে করা হচ্ছে যে নিরীক্ষকের কর্তব্য অবহেলার জন্য যদি কোনো তৃতীয় পক্ষ ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাহলে অবশ্যই নিরীক্ষককে দায়বদ্ধ করা যাবে। তবে যিনি নিরীক্ষককে দায়বদ্ধ করবেন অর্থাৎ সেই তৃতীয় পক্ষকে এটা প্রমাণ করতে হবে যে নিরীক্ষক যে পত্র বা যে রিপোর্ট তৈরি করেছেন সেই রিপোর্টগুলো সে উদ্দেশ্যেই প্রণয়ন করেছেন যাতে তৃতীয় পক্ষ সেগুলো ব্যবহার করতে পারে। অর্থাৎ নিরীক্ষক জেনে বুঝে কোনো মিথ্যা বিবরণীকে সত্য বলে সই করেছেন, কিংবা নিরীক্ষক যে বিবরণপত্র বা উদ্বর্তপত্র সই করেছেন তা গুরুত্বপূর্ণভাবে অসত্য। এইগুলো একজন তৃতীয় পক্ষকে অবশ্যই প্রমাণ করতে হবে। কিছু মামলা রয়েছে শিক্ষার্থী, এই মামলাগুলো যেমন জুনিয়র বুকস লিমিটেড বনাম ভেদ টসিক কোম্পানি লিমিটেড 1982, ডেইরি বনাম পিক যেটা 1882, হেডলি অ্যান্ড কোম্পানি লিমিটেড বনাম হেল্ড অ্যান্ড পার্টনার লিমিটেড বা অ্যান্স বনাম মার্টন লন্ডন কাউন্সিলর, এইগুলো যে মামলা রয়েছে এই মামলাগুলো পর্যালোচনা করলে দেখা যায় যে সাধারণত তৃতীয় পক্ষের সঙ্গে কোনো চুক্তিগত সম্পর্ক না থাকায় তৃতীয় পক্ষের প্রতি নিরীক্ষকের কোনো দায়িত্ব থাকে না। তবে নিম্নে নিরীক্ষক তৃতীয় পক্ষের নিকট নীতিগতভাবে বা সামাজিক কর্তব্যের জন্য দায়ী থাকবেন। অর্থাৎ শিক্ষার্থী, আমরা এই যে বিভিন্ন সময় উদ্ধৃত যে মামলাগুলো, এই মামলাগুলো যদি রায় বিচার বিশ্লেষণ করি তাহলে এটাই বলা যায় যে যেহেতু নিরীক্ষক তৃতীয় পক্ষের নিকট চুক্তিবদ্ধ থাকেন না, সুতরাং তৃতীয় পক্ষের কাছে নিরীক্ষকের কোনো দায়িত্ব থাকে না। তবে নীতিগতভাবে বা সামাজিকভাবে একজন নিরীক্ষক তৃতীয় পক্ষের নিকট দায়বদ্ধ থাকেন। অর্থাৎ কখন তিনি সামাজিকভাবে বা নীতিগতভাবে তৃতীয় পক্ষের নিকট দায়বদ্ধ থাকবেন? যদি তিনি মিথ্যা উদ্বৃত্তপত্র বা হিসাবপত্রে স্বাক্ষর করার দরুন প্রতারণার জন্য কোনো কাজ করেন। অর্থাৎ একজন নিরীক্ষক তখনই তৃতীয় পক্ষের নিকট দায়বদ্ধ হবেন যদি তিনি মিথ্যা কোনো বিবৃতি বা মিথ্যা কোনো উদ্বৃত্তপত্র স্বাক্ষর করার দরুন বা প্রতারণার জন্য কোনো কাজ করেন, বা তৃতীয় পক্ষের নিরীক্ষকের বিবৃতি বা প্রতিবেদন দেখানো হবে বা তৃতীয় পক্ষের উপর নির্ভর করে কাজ করবে তা জানা সত্ত্বেও অথবা তা জানা যুক্তিসঙ্গত কর্তব্য তার হয়ে থাকে। অর্থাৎ শিক্ষার্থী, আমরা যেটা বুঝতে পারছি যে তৃতীয় পক্ষ নিরীক্ষকের যে প্রত্যয়ন বা নিরীক্ষকের যে রিপোর্ট সেটা নিয়ে কাজ করবে, এটা জানা যদি তার কর্তব্য হয়ে থাকে বা যুক্তিসঙ্গত কর্তব্য হয়ে থাকে, কিংবা তিনি যদি যুক্তিসঙ্গতভাবে জানেন যে এই রিপোর্টের ওপর তৃতীয় পক্ষ নির্ভর করবে বা এই রিপোর্ট দ্বারা তৃতীয় পক্ষ ডিসিশন নেবে, তাহলে কিন্তু সামাজিক বা নীতিগতভাবে একজন নিরীক্ষক তৃতীয় পক্ষের নিকট দায়বদ্ধ হবেন। শিক্ষার্থী, আমরা তৃতীয় পক্ষের নিকট নিরীক্ষকের যে দায় আলোচনা করলাম সেটা থেকে উত্তরণেরও কিন্তু উপায় আছে। অর্থাৎ একজন নিরীক্ষক কিন্তু তৃতীয় পক্ষের নিকট থেকে এই সকল দায় থেকে মুক্তিও পেতে পারেন। অর্থাৎ এই ক্ষেত্রে নিরীক্ষককে কিছু ব্যবস্থা গ্রহণ করতে হবে। এক্ষেত্রে নিরীক্ষক অবশ্যই তিনি তার প্রতিবেদনে তৃতীয় পক্ষের নিকট দায়ী থাকবেন না এই মর্মে একটা ধারা সংযোজন করতে পারেন। অর্থাৎ তিনি তার রিপোর্টে বলে দিতে পারেন যে আমি কোনোভাবেই তৃতীয় পক্ষের নিকট দায়বদ্ধ থাকবো না, এই বলে একটা ধারা তিনি সংযোজন করে দিতে পারেন। এছাড়াও তিনি তার মক্কেলের সঙ্গে এইভাবেই চুক্তিবদ্ধ হতে পারেন। অর্থাৎ প্রাথমিকভাবে যখন ডিড সম্পাদিত হয় তখন তিনি এইভাবেই চুক্তি করে নিতে পারেন যে প্রদত্ত নিরীক্ষা প্রতিবেদনের জন্য তিনি কেবলমাত্র তার মক্কেলের নিকটই দায়ী থাকবেন। তাহলে শিক্ষার্থী, তৃতীয় পক্ষের নিকট নিরীক্ষকের যে দায়বদ্ধতা সেটা যেটা দাঁড়ালো যে পূর্বে মনে করা হতো যে নিরীক্ষক শুধুমাত্র মক্কেলের প্রতিনিধি বা মক্কেলের সাথে চুক্তিবদ্ধ, সুতরাং মক্কেলের কাছেই তিনি দায়বদ্ধ। কিন্তু বর্তমানে যেটা মনে করা হচ্ছে যে নিরীক্ষক মক্কেল ছাড়াও তৃতীয় পক্ষের নিকট সামাজিক বা নীতিগতভাবে দায়বদ্ধ। এটা বিভিন্ন সময়ে বিভিন্ন মামলার রায়ের দ্বারা প্রমাণিত হয়েছে। তবে এইখানে যেটা বলা হয়েছে যে তৃতীয় পক্ষ নিরীক্ষককে তখনই দায়বদ্ধ করতে পারবেন যখন তিনি প্রমাণ করতে পারবেন যে নিরীক্ষক জেনে বুঝে অসত্য তথ্য জ্ঞাপন করেছেন বা নিরীক্ষক তার এই নিরীক্ষা প্রতিবেদনের উপর তৃতীয় পক্ষ ডিপেন্ড করবে এটা তিনি যুক্তিসঙ্গতভাবে জানতেন। সেই ক্ষেত্রে কিন্তু নিরীক্ষককে তৃতীয় পক্ষ দায়ী করতে পারবেন। তবে এই ক্ষেত্রে নিরীক্ষকের বাঁচার উপায় হচ্ছে নিরীক্ষক যদি তার অডিট রিপোর্টে এই একটি ধারা সংযোজন করেন যে তিনি কোনোভাবেই তৃতীয় পক্ষের নিকট দায়বদ্ধ থাকবেন না, তাহলে কিন্তু নিরীক্ষককে তৃতীয় পক্ষ দায়বদ্ধ করতে পারবে না। এছাড়াও তিনি যদি প্রাথমিক যখন চুক্তি সম্পাদিত হয় মক্কেলের সাথে তখন তিনি যদি চুক্তি করে নেন যে তার এই রিপোর্টের জন্য তিনি শুধুমাত্র মক্কেলের নিকটই দায়বদ্ধ, কোনো তৃতীয় পক্ষের নিকট দায়বদ্ধ হবেন না, তাহলে কিন্তু নিরীক্ষককে দায়বদ্ধ করা যাবে না। শিক্ষার্থী, আশা করি তোমরা তৃতীয় পক্ষের নিকট নিরীক্ষকের কি দায় রয়েছে সেটা খুব ভালো বুঝতে পেরেছ। নেক্সট আমাদের যে টপিকস আছে শিক্ষার্থী সেটা হচ্ছে নিরীক্ষকের দায়ের প্রকৃতি, অর্থাৎ নিরীক্ষকের কি কি ধরনের দায় রয়েছে সেটা আমরা একটু দেখব। শিক্ষার্থী, আমরা নিরীক্ষকের দায়ের প্রকৃতিকে দুইটা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে দেওয়ানি দায় আর একটা হচ্ছে ফৌজদারি দায়।
এই দেওয়ানি এবং ফৌজদারি এই দুইটা কথার সাথে শিক্ষার্থী আমরা ওতপ্রোতভাবে বা আমরা অনেকেই জানি বা এই কথাগুলোর সাথে পরিচিত। আমরা জানি যে দেওয়ানি আদালত বা ফৌজদারি আদালত। শিক্ষার্থী আমি এখানে তোমাদেরকে একটু বলে রাখি যে দেওয়ানি বলতে আমরা যেটা বোঝাই সেটা হচ্ছে অধিকার সম্পৃক্ত যে সকল মামলা মোকদ্দমাগুলো যে আদালতে পরিচালিত হয়, অধিকার সম্পৃক্ত, আর সেটা পারিবারিক জমি জমা এই টাইপের যে অধিকার বা এগুলো নিয়ে যে মামলা পরিচালিত হয় সেটা হচ্ছে দেওয়ানি আদালত। আর ফৌজদারি যেটা সেটা হচ্ছে অপরাধ, অর্থাৎ অন্যায় অপরাধ এগুলোর জন্য বা খুন খারাপি এইগুলোর জন্য যে আদালতে মামলা পরিচালিত হয় সেটা হচ্ছে ফৌজদারি আদালত। তো এইখানে একজন নিরীক্ষকের দুই ধরনের দায় রয়েছে। আমরা আগেও বলেছি যে নিরীক্ষক তার নিয়োগকর্তার প্রতিনিধি হিসেবে ব্যবসায়ীর হিসাবপত্র পরীক্ষা করে এবং ওটার সঠিকতা সম্পর্কে নিয়োগকর্তাকে অবহিত করে। অর্থাৎ নিরীক্ষকের কাজ কি? তার মক্কেল বা তার প্রতিনিধির যে হিসাবপত্রগুলো আছে সেগুলো পরীক্ষা করে তার সঠিকতা সম্পর্কে নিয়োগকর্তাকে অবহিত করা। এখন নিয়োগকর্তা এ ব্যাপারে নিরীক্ষকের উপর সম্পূর্ণ কিন্তু বিশ্বাস এবং আস্থা রাখেন। আমরা বলেছি যে একজন নিরীক্ষকের সাথে একজন নিয়োগকর্তার সম্পর্ক হচ্ছে বিশ্বাসের সম্পর্ক। এখন নিরীক্ষক যদি কর্তব্য অবহেলা বা ক্ষমতার অপব্যবহার করেন বা সেই জন্য তিনি যদি নিয়োগকর্তার নিকট দায়বদ্ধ থাকবেন, এই আইনগতভাবে নিরীক্ষকের দায় হচ্ছে দুইটা, একটা হচ্ছে দেওয়ানি দায় আর একটা হচ্ছে ফৌজদারি দায়। এখানে দেওয়ানি দায় বলতে যেটা বলা হয়েছে যে দেওয়ানি আদালতে বিচারের ফলে সৃষ্ট দায়কে দেওয়ানি দায় বলে। দেওয়ানি আদালতে বিচারের ফলে সৃষ্ট দায়, শিক্ষার্থী আমি বলেছি দেওয়ানি মানে যেখানে অধিকার সম্পৃক্ত মামলাগুলো পরিচালিত হয়। নিরীক্ষকের দেওয়ানি দায়ে দোষী হলে তার উপর জরিমানা ধার্য করতে পারে। তবে দেওয়ানি দায় আবার দুই প্রকার, একটা হচ্ছে কর্তব্য অবহেলাজনিত দায় আর একটা হচ্ছে কর্তব্য ভঙ্গ বিশ্বাস ভঙ্গ বা কর্তব্য চুক্তির জন্য দায়। তাহলে দেওয়ানি দায় কর্তব্য অবহেলাজনিত দায় আর একটা হচ্ছে বিশ্বাস ভঙ্গ বা কর্তব্য চুক্তির জন্য দায়। নেক্সট আমাদের এই দায়গুলো নিয়ে আমরা পরে একটু আলোচনা করব শিক্ষার্থী। আরেকটা আছে ফৌজদারি দায়। এখানে যেটা বলা হয়েছে যে আইনের বিধান লঙ্ঘন করলে বা অসত্য প্রতিবেদন জমা দিলে বা প্রতারণার উদ্দেশ্যে কোনো ভাউচার বা প্রামাণ্য দলিল পরিবর্তনের মাধ্যমে প্রতারণার আশ্রয় নিলে নিরীক্ষকের যে দায় সৃষ্টি হয় তাকে ফৌজদারি দায় বলে। শিক্ষার্থী আমরা আবারও দেখব দেওয়ানি আদালতে যে দায়গুলো সৃষ্টি হয় বা একজন নিরীক্ষকের দেওয়ানি আদালতে বিচারের ফলে সৃষ্ট দায়কে দেওয়ানি দায় বলে। দেওয়ানি দায়ের দুই প্রকার, কর্তব্য অবহেলা এবং বিশ্বাসভঙ্গ, এটা আমরা ডিটেলসে আলোচনা করবো একটু পরে। আর ফৌজদারি দায়টা আসলে কি বলছে যে আইনের বিধান লঙ্ঘন করে অসত্য প্রতিবেদন জমাদান করলে, অর্থাৎ যদি কোনো আইনের বিধান লঙ্ঘন করা হয়, যেগুলো আমরা 1994 সালের কোম্পানি আইনের 213 2 ধারাতে যে আইন বা কর্তব্যগুলো দেখলাম সেগুলো যদি লঙ্ঘন করা হয় বা সেগুলো লঙ্ঘন করে যদি অসত্য প্রতিবেদন জমা দেওয়া হয় বা প্রতারণার উদ্দেশ্যে কোনো ভাউচার বা প্রামাণ্য দলিল যদি পরিবর্তনের মাধ্যমে প্রতারণার আশ্রয় নেয় নিরীক্ষক, সেক্ষেত্রে যে দায়ের সৃষ্টি হয় সেগুলোকে আমরা ফৌজদারি দায় বলছি। এই দায়ের জন্য নিরীক্ষক তার নিয়োগকর্তার নিকট দায়ী থাকেন। তো শিক্ষার্থী আমরা নিরীক্ষকের একজন নিরীক্ষকের দেওয়ানি যে দায় দুটো দেখলাম, অর্থাৎ কর্তব্য অবহেলা এবং বিশ্বাসভঙ্গ, এটা নিয়ে আমরা ডিটেলসে একটু আলোচনা করব। নিরীক্ষকের দেওয়ানি দায় সমূহ, অর্থাৎ একজন নিরীক্ষকের দেওয়ানি দায় দুই প্রকার, আমরা একটু আগে দেখলাম, সেটা হচ্ছে কর্তব্য অবহেলা এবং বিশ্বাস ভঙ্গ বা বৈধ ক্ষমতার অপব্যবহার, যেটা বা আর্থিক ক্ষতি হলে সেই ক্ষতির জন্য কোম্পানির নিকট দায়ী থাকবেন। এরূপ দায়ী নিরীক্ষকের জরিমানা প্রদান করতে হয়। এই ধরনের দায়কে আমরা দুইভাবে ভাগ করতে পারি, যেটা দেখলাম আর কি, কর্তব্য অবহেলাজনিত দায় এবং বিশ্বাস ভঙ্গ বা কর্তব্য চুক্তির জন্য দায়। আমরা এগুলো একটু ডিটেলস আলোচনা করব। প্রথমটা ছিল কর্তব্য অবহেলাজনিত দায়, অর্থাৎ কর্তব্যে যদি একজন নিরীক্ষক অবহেলা করে তাহলে কি রকমের দায়ের উদ্ভব হয়, সেটা যেটা বলছে যে নিয়োগকর্তা, আমরা জানি যে নিয়োগকর্তার প্রতিনিধি হচ্ছে নিরীক্ষক। তো একজন নিয়োগকর্তার প্রতিনিধি হিসেবে নিরীক্ষককে কতগুলো কর্তব্য পালন করতে হয়, সেই কর্তব্যগুলো যত্ন সহকারে নিরীক্ষক পালন করবেন, এটাই কিন্তু একজন মক্কেল সবসময় আশা করে। কিন্তু কর্তব্য অবহেলা এবং তার ফলে যদি নিয়োগকর্তা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কর্তব্য অবহেলার জন্য নিয়োগকর্তা নিরীক্ষককে উপযুক্ত ক্ষতিপূরণের জন্য দায়ী করতে পারেন। অর্থাৎ একজন নিরীক্ষক যদি কর্তব্য অবহেলা করে, তাহলে কর্তব্য অবহেলার জন্য নিয়োগকর্তা নিরীক্ষককে উপযুক্ত ক্ষতিপূরণের জন্য দায়ী করতে পারেন। তবে শেয়ারহোল্ডারগণের প্রতিনিধি হিসাবে নিরীক্ষক যুক্তিসঙ্গত যত্ন, সততা, নৈপুণ্যের সাথে কর্তব্য সম্পাদন না করলে, শেয়ারহোল্ডারদের স্বার্থক্ষুণ্ণ হলে, তারা ক্ষতিগ্রস্ত হলে নিরীক্ষকের যে দায় সৃষ্টি হয় তাই হচ্ছে কর্তব্য অবহেলার জন্য দায়। আমি আবারও বলছি, অর্থাৎ মক্কেল বা শেয়ারহোল্ডারদের প্রতিনিধি হিসেবে নিরীক্ষক যুক্তিসঙ্গতভাবে বা যত্ন, সততা ও নৈপুণ্যের সাথে কর্তব্য সম্পাদন না করলে শেয়ারহোল্ডার কিংবা মক্কেলদের স্বার্থ যে স্বার্থ ক্ষুণ্ণ হয় বা তারা ক্ষতিগ্রস্ত হয়, এই জন্য যে দায়ের উদ্ভব হয় সেটা হচ্ছে কর্তব্য অবহেলাজনিত দায়। এই ক্ষেত্রে আমরা একটা মামলার রায়ের কথা বলতে পারি, সেটা হচ্ছে আর্মিটেজ ভার্সেস ব্রিওয়ার অ্যান্ড নট, যে মামলাটা পরিচিত হয়েছিল
বা পরিচালিত হয়েছিল 1932 সালে। এ মামলার রায়ে বলা হয়েছে জুয়াচুরির সম্ভাবনা আছে এমন তথ্য পাওয়া সত্ত্বেও নিরীক্ষক মজুরি হিসাব বা খুচরা খরচের ভাউচারগুলো পরীক্ষা করে জুয়াচুরি ধরতে না পারলে তিনি কর্তব্য অবহেলার জন্য দায়ী হবেন। অর্থাৎ যেখানে সম্ভাবনা আছে জুয়াচুরির, সেখানে নিরীক্ষককে অবশ্যই সেগুলো ওতপ্রোতভাবে বা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করতে হবে। তিনি যদি সেটা না করেন বা তার জন্য যদি শেয়ার হোল্ডার বা মালিক পক্ষ ক্ষতিগ্রস্ত হয় বা মক্কেল ক্ষতিগ্রস্ত হয়, তাহলে অবশ্যই তিনি কর্তব্য অবহেলার জন্য দায়ী হবেন। নেক্সট, বিশ্বাসভঙ্গ বা কর্তব্যচ্যুতির জন্য দায়ী। এখানে যেটা বলা হচ্ছে, বৈধ ক্ষমতার অপব্যবহার করে বা বিশ্বাসভঙ্গের কাজ করলে এর ফলে কোম্পানির ক্ষতি হলে নিরীক্ষকের যে দায় সৃষ্টি হয় তাকে বিশ্বাসভঙ্গের জন্য দায় বলা হয়। শিক্ষার্থী লক্ষ্য করো, বৈধ ক্ষমতার অপব্যবহার অর্থাৎ অপরাধ করলে বা বিশ্বাসভঙ্গের কাজ করলে বা এর ফলে কোম্পানির কোনো ক্ষতি হলে নিরীক্ষকের যে দায় সৃষ্টি হয় তাকে বিশ্বাসভঙ্গের জন্য দায় বলা হয়। এরূপ অবস্থায় নিরীক্ষককে দেওয়ানি দায়ী হবেন, এটাই স্বাভাবিক। তবে অনেক সময় নিরীক্ষক এরকম অবস্থায় ফৌজদারি দায়েও দায়ী হতে দেখা যেতে পারে। তবে নিম্নলিখিত অবস্থায় বিশ্বাসভঙ্গের জন্য দায়ের প্রশ্ন বা প্রসঙ্গ উঠতে পারে। শিক্ষার্থী, বৈধ ক্ষমতার অপব্যবহার বা বিশ্বাসভঙ্গের কাজ করলেই বিশ্বাসভঙ্গ বা কর্তব্যচ্যুতির জন্য দায় হয়। এটা সাধারণত দেওয়ানি দায়, তবে কিছু কিছু ক্ষেত্রে এটা ফৌজদারি দায় হিসেবেও দেখা দিতে পারে। তবে কিছু বিশ্বাসভঙ্গের জন্য সাধারণত যেই সকল সিচুয়েশনে বিশ্বাসভঙ্গের প্রশ্ন উঠে সেগুলো ঠিক এরকম, অর্থাৎ কি কাজ করলে বিশ্বাসভঙ্গের প্রশ্ন ওঠে। যেমন বিশ্বাসভঙ্গের প্রশ্ন উঠে কোন সময় বা কি কাজ করলে। কোম্পানি অবলোপনকালে সাধারণত এরকম দায়ের উদ্ভব হয়, অর্থাৎ কোম্পানি যখন বিনাশ হয়ে যায় বা অবলোপন হয়, বা আদালত কর্তৃক কোম্পানি অবলোপনের যখন নির্দেশ দান করে তখন ওই তারিখ হতে নির্দিষ্ট সময় পর্যন্ত সময়কালে এই দায়ের উদ্ভব হতে পারে। বা অবলোকক, পাওনাদার বা শেয়ার মালিকগণ এই ব্যাপারে নিরীক্ষকের বিরুদ্ধে আদালতে অভিযোগ করতে পারেন। দোষী সাব্যস্ত হলে আদালত নিরীক্ষককে জরিমানা করতে পারেন। বিশ্বাসভঙ্গের জন্য নিরীক্ষকের দায়িত্ব সম্পর্কে একটা মামলা রয়েছে, কিংস্টন কটন মিলস লিমিটেড 1896। কিংস্টন কটন মিলস লিমিটেড 1896 সালের এই মামলা যেটা বলা হয়েছে যে সন্দেহের কোনো কারণ না থাকলে নিরীক্ষক যদি কোনো বিশ্বস্ত কর্মচারীর উপর আস্থা রাখেন, এর ফলে কোম্পানি যদি ক্ষতিগ্রস্ত হয় তবে নিরীক্ষককে দায়ী করা যাবে না। শিক্ষার্থী লক্ষ্য করো যে একজন কর্মচারী যে যথেষ্ট আস্থাভাজন বা বিশ্বাসী, তার উপর আস্থা রাখা যায়, এরকম ক্ষেত্রে যদি কোম্পানির মানে নিরীক্ষক যদি ওই বিশ্বস্ত কর্মচারীর উপর আস্থা রাখে আর এর ফলে যদি কোম্পানি ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু আবার নিরীক্ষককে দায়ী করা যাবে না। অর্থাৎ বৈধ ক্ষমতার অপব্যবহার বা বিশ্বাসভঙ্গের কাজ করলেই বা কোম্পানি ক্ষতি হলে সেই ক্ষেত্রে কিন্তু নিরীক্ষককে দায়ীবদ্ধ করা যাবে, এবং এরকম দায়কে আমরা সাধারণত দেওয়ানি দায় বলে থাকি। আর ফৌজদারি দায় সম্বন্ধে তো আমরা একটু আগে আলোচনা করেছি। ফৌজদারি দায় বিভিন্ন ধরনের মামলার রায় দ্বারা বা বিভিন্ন পরিস্থিতিতে বা সাধারণত গ্যাপ অনুযায়ী যে নীতিগুলো আছে সেগুলো মানা না হলে এই সকল দায় হয়ে থাকে। বিভিন্ন ধারা দ্বারা ফৌজদারি অপরাধ প্রমাণিত করতে হয়, অর্থাৎ এগুলো বিভিন্ন ধারা রয়েছে শিক্ষার্থী, আমরা এই ধারাগুলো একটু দেখে নিব ভবিষ্যতে, বা এগুলো আমাদের যাই হোক আজকে আমরা যে দুই প্রকার দায় দেখলাম, একটা হচ্ছে দেওয়ানি দায়, একটা হচ্ছে ফৌজদারি দায়। আমরা দেওয়ানি দায়টা ডিটেলসে দেখলাম, ফৌজদারি দায়ও আমরা ডিটেলসেই দেখেছি, কিন্তু এগুলো ঠিক ফৌজদারি দায়ের কোনো প্রকারভেদ নাই। আমরা এই দুইটা দায়কে আরও ক্লিয়ারভাবে জানার জন্য, অর্থাৎ এই দুইটা দায়ের মধ্যে কী ধরনের মিল বা অমিল রয়েছে সেগুলো জানার জন্য আমরা দেওয়ানি এবং ফৌজদারি দায়ের মধ্যে পার্থক্য দেখব। শিক্ষার্থী, আমরা দেওয়ানি এবং ফৌজদারি দায়ের সংজ্ঞা তো দেখেছি, বা আমরা একটু আগে দেখলাম যে কোনটা দেওয়ানি দায় কোনটা ফৌজদারি দায়। এখন এই দেওয়ানি এবং ফৌজদারি দায়ের মধ্যে আরও ক্লিয়ার কাট ধারণা পাওয়ার জন্য আমরা পার্থক্যটা একটু বিশ্লেষণ করব। প্রথম যে পার্থক্যটা আসে সেটা সংজ্ঞাগত পার্থক্য। আমি যদি এই পর্যায়ে তোমাদেরকে সংজ্ঞা জিজ্ঞেস করি আশা করি তোমরা বলতে পারবে। সংজ্ঞা হচ্ছে, তারপরেও আমি আবারও রিপিট করছি তোমাদের সুবিধার্থে, যে দেওয়ানি দায় কি আর ফৌজদারি দায় কি। এখানে দেওয়ানি আদালতের মাধ্যমে যে দায় সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে দেওয়ানি দায়। শিক্ষার্থী, দেওয়ানি আদালত অর্থাৎ যেটা আমরা বলেছিলাম যে দেওয়ানি আদালতে সাধারণত অধিকার সম্পৃক্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। নেক্সট হচ্ছে ফৌজদারি দায়। ফৌজদারি আদালতের মাধ্যমে যে দায় সৃষ্টি হয় তাকে ফৌজদারি দায় বলে, অর্থাৎ ফৌজদারি আদালত মানে যেখানে অপরাধ বিষয়ক মামলা মোকদ্দমা পরিচালিত হয় সেটা হচ্ছে ফৌজদারি আদালতের মাধ্যমে। নেক্সট যেটা হচ্ছে দায়গত যে পার্থক্য রয়েছে, অর্থাৎ দায়গত কী ধরনের পার্থক্য রয়েছে। দেওয়ানি দায়ের ফলে নিরীক্ষক নিয়োগকর্তার নিকট দায়ী থাকেন। দেওয়ানি দায়ের ফলে নিরীক্ষক শুধুমাত্র নিয়োগকর্তার নিকট দায়ী থাকেন, আর ফৌজদারি দায়ের ফলে নিরীক্ষক সরকার ও নিয়োগকর্তার নিকট দায়ী থাকেন, অর্থাৎ উভয় পক্ষের নিকটে দায়ী থাকেন। নেক্সট যেটা দেখতে পাচ্ছি আমরা জরিমানার ক্ষেত্রে দেওয়ানি দায়ের ফলে বিচারক শুধু জরিমানা ধার্য করতে পারেন। এই ক্ষেত্রে জরিমানা ছাড়া অন্য কোনো কিছু ধার্য করা যায় না, কিন্তু ফৌজদারির ক্ষেত্রে বিচারক জরিমানা এবং কারাদণ্ড উভয় ধার্য করতে পারেন। নেক্সট শিক্ষার্থী যেটা আছে
প্রকারভেদের ক্ষেত্রে আমরা বলতে পারি যে দেওয়ানি দায়কে কর্তব্য অবহেলাজনিত দায় ও ক্ষমতা অপব্যবহারজনিত দায়, এই দুই ভাগে ভাগ করা যায়। অর্থাৎ দেওয়ানি দায়ের দুটা প্রকারভেদ রয়েছে, একটা কর্তব্য অবহেলা, একটা হচ্ছে বিশ্বাসভঙ্গ বা কর্তব্যচ্যুতি। কিন্তু ফৌজদারি দায়ের কোনো প্রকারভেদ নেই। এই ছিল দুইটা দায়ের মধ্যে পার্থক্য। তো শিক্ষার্থী, আশা করি আমরা এই দেওয়ানি দায় এবং ফৌজদারি দায় সম্বন্ধে খুব ভালোভাবে বুঝতে পেরেছি বা ক্লিয়ার ধারণা পেয়েছি। মূল যে থিম সেটা হচ্ছে দেওয়ানি দায়কে দুইটা ভাগে ভাগ করা যায় এবং দেওয়ানি দায়ের জন্য নিরীক্ষক শুধুমাত্র তার নিয়োগকর্তার নিকট দায়ী থাকেন, আর দেওয়ানি দায়ে শুধুমাত্র জরিমানা ধার্য করা হয়। কিন্তু ফৌজদারি দায়ের ক্ষেত্রে নিরীক্ষক, নিয়োগকর্তা সহ সরকার বা বিভিন্ন তৃতীয় পক্ষের নিকট দায়ী থাকেন এবং ফৌজদারি দায়ের কোনো প্রকারভেদ নেই, এটা ফৌজদারি আদালতের মাধ্যমে সৃষ্ট দায়। তো শিক্ষার্থী, এই ছিল আজকে আমাদের আলোচনার টপিকস। নেক্সট আমরা যেখানে চলে যেতে পারি মূল্যায়ন, অর্থাৎ আজকে আমরা যে আলোচনাগুলো করলাম শিক্ষার্থী, সেই আলোচনার মধ্য থেকে আমরা যে প্রশ্নগুলো পাই সেটা হচ্ছে নিরীক্ষকের আইনগত পরিবেশ বলতে কি বোঝায়। আশা করছি তোমরা নিরীক্ষকের আইনগত পরিবেশ ব্যাখ্যা করতে পারবে। মক্কেলের নিকট নিরীক্ষকের দায় ব্যাখ্যা করো, তৃতীয় পক্ষের নিকট নিরীক্ষকের দায়সমূহ কী কী, এবং নিরীক্ষকের দায়ের প্রকৃতি বর্ণনা করো, নিরীক্ষকের দেওয়ানি ও ফৌজদারি দায়ের মধ্যে পার্থক্য লিখো। এইখানে শিক্ষার্থী তোমাদের জন্য ইম্পর্টেন্ট যেটা নিরীক্ষকের দেওয়ানি ও ফৌজদারি দায়ের মধ্যে পার্থক্য, এছাড়াও তৃতীয় পক্ষের নিকট নিরীক্ষকের দায় এবং মক্কেলের নিকট নিরীক্ষকের দায় এবং নিরীক্ষকের দায়ের প্রকৃতি। মোটামুটি আমরা যে প্রশ্নগুলো পড়লাম বা যে টপিকসগুলো আলোচনা করলাম, এই প্রত্যেকটা টপিকসই তোমাদের জানা খুব দরকার এবং পরীক্ষার জন্যও ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। তো আশা করছি শিক্ষার্থী, আজকে আমরা যে আলোচনাটা করলাম এই আলোচনা থেকে তোমরা খুবই উপকৃত হবে এবং এই আলোচনাটা তোমরা ভবিষ্যতেও, আমরা যেহেতু অনলাইনে ক্লাসটা নিচ্ছি, তোমরা যে কোনো সময় তোমাদের সুবিধা মতো সময় আলোচনাটা শুনে নিতে পারবে বা দেখে নিতে পারবে। এ থেকে তোমরা নিজের প্রিপারেশানকে আরেক ধাপ এগিয়ে নিতে পারবে। তো শিক্ষার্থী, আজকে এ পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে এতক্ষণ মনোযোগ এবং ধৈর্য সহকারে আমাকে শোনার জন্য বা